আজ আমার শাশুড়ির বিয়ে, তাও তোর প্রাক্তন প্রেমিকের সাথে। অবাক হচ্ছেন? হওয়ারই কথা। তবে সবাইকে রাজি করাতে আমার কম কাঠখড় পোড়াতে হয়নি। তবু আমার ননদ রূপা একটু বেজার। রূপা, তুমি কি চাইছো না মা বাকিটা জীবন হাসি খুশি থাকুক? অবশ্যই আমি চাইছি ভাবি, কিন্তু এটা আমি মেনে নিতে পারছি না। আমার মায়ের বিয়ে হয়ে যাবে এটা মনে এলেই আমার দম বন্ধ হয়ে আসছে। আমার মা আমাদের ছেড়ে চলে যাবে এটা মনে এলেই সব কিছু বিষিয়ে উঠছে, মাথা ফেটে যাওয়ার উপক্রম হচ্ছে। এত বছর পর সে তার পুরনো ভালোবাসার মানুষকে ফিরে পেয়েছে। সে যদি জানতে পারে আমরা কেউ এই বিষয়টা মেনে নিতে পারছি না, তাহলে সে বিয়েটা করবে না। সারা বাড়িতে সাজ সাজ রব, এক নিমিষে তা বিষাদে পরিণত হবে। তুমি তার মেয়ে, তোমার উচিত তাকে খুশি মনে বিদায় দেওয়া। কিচ্ছু ভালো লাগছে না, তুমি খামোখা জেদ করলে। মানুষ যেন ছিছি করবে। আমার মায়ের চরিত্র নিয়ে কথা বলতে দুবার ভাববে না। আমাকে কথা শোনাবে, আমার স্বামীকে কথা শোনাবে, ভাইয়াকে কথা শোনাবে। এসব তুমি কিভাবে সহ্য করবে বলো? এসবের কি কোনো দরকার ছিল? এখন আমার সংসার ভাঙার বন্দোবস্ত করেছো তুমি। তোমার কাছে আমার মা বোঝা হয়ে গিয়েছিল, তাই না? এর জন্য মাকে অন্যের হাতে তুলে দিচ্ছ। এত যখন বোঝা হয়ে গিয়েছে, তাহলে আমি বলতে পারতে আমার মাকে আমি নিজের কাছে নিয়ে যেতাম, তবু দিদিও বিয়ে দিতাম না। এই বয়সে কোনার বিয়ে করার সময়? তুমি আমি ভুল বুঝছো রূপা। আমি মোটেও তোমার মতো করে ভাবিনি। আমি দেখেছি মায়ের হাহাকার। আমিও তোমার ভাই দুজনে চাকরিজীবী। উনি সারাদিন বাসায় একা থাকে। এই বয়সে ওনার একজন কথা বলার সঙ্গী দরকার, সুখ দুঃখের গল্প করার একজন সঙ্গী দরকার, মানসিক প্রশান্তি দেওয়ার একজন মানুষ দরকার। বাবা মারা গেছেন 12 বছরের বেশি হবে। উনি নিজ হাতে তোমাদের গড়ে তুলেছেন, শিক্ষিত করে ভালো পরিবারে বিয়েও দিয়েছেন। এই যে এত কষ্ট উনি কাদের জন্য করেছেন বলো? তোমাদের জন্যই তো। নিজের দিকে তাকানোর সময়ও পাননি। জীবনের সব সকালাত মাটি দিয়েছেন তোমাদের মানুষ করতে। তার প্রতি কি তোমাদের কোনো দায়িত্ব নেই? সে মানুষটা শেষ বয়সে এসে একাকিতে ধুকে ধুকে মরবে, এটা কিভাবে সহ্য করবে? আর বললে সমাজের কথা, নিকুচি করে সমাজের, যে সমাজে মানুষের ভালোটা না দেখে খারাপটা নিয়ে মেতে থাকে। ধর্ষণ হলে ধর্ষককে রেখে ধর্ষিতাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এই সমাজ আমাদের খাওয়ায় না, পড়ায় না, তাহলে সে সমাজের তোয়াকে কেন করবে? তোমার মতো এত লম্বা চড়া কথা বলতে পারি না আমি। তোমার মায়ের বিয়ে হচ্ছে না তো, তাই তুমি বিষয়টা বুঝতে পারছো না। তোমার মায়ের যদি হতো, তাহলে তুমিও বুঝতে। আমার মা হলে আরও আগে তাকে বিয়ে দিয়ে দিতাম। একটা নির্দিষ্ট সময়ের পর মানুষ শারীরিক নয়, মানসিক সুখ খোঁজে। তোমার মা কি আমার মা নয়? আমি কখনো তাকে শাশুড়ির চোখে দেখিনি। আমার মনে হয়েছে আমি একটা মা পেয়েছি। তাকে এত দ্রুত কুড়ে কুড়ে শেষ হতে দিই কি করে বলো? কথার মাঝখানের উপর স্বামী তুষের আসলো। ভাবি, আপনি ঠিকই বলেছেন, আমি আপনার সাথে একমত। মায়ের এখন একজন সঙ্গী দরকার, যে তাকে সময় দেবে। রূপা, তোমার তো বিয়ে হয়ে গেছে। তুমি বছরে কয়টা দিন এখানে এসে থাকো বলো? ভাইয়া ভাবি চাকরি করে, তাদের কোনো বাচ্চা কাছেও নেই। মায়ের এখন একটা মানুষ অনেক বেশি প্রয়োজন। ভাবির এই উদ্যোগটা আমি অনেক খুশি হয়েছি। তোমার উচিত খুশি মনে এটাকে মেনে নেওয়া। তোমরা সবাই একজোট হয়েছ। আমাকে কেউ একটা কথা শোনালে তোমাদের খবর আছে। আমি নতুন করে কোনো প্যানিক সহ্য করতে পারবো না। তুমি মাকে হারানোর ভয় করছো না, তুমি ভয় পাচ্ছ মানুষের কথাকে। মানুষের কথাকে অ্যাভয়েড করতে শেখো, তাহলে তোমার মনের সংশয় ভয় সব দূর হয়ে যাবে। তুমি কথা বলো না, ভাবির আঁচল ধরে বসে থাকো। রূপা উঠে চলে গেল। তুষাল আমার দিকে তাকিয়ে বলল, ওর কথা কিছু মনে করবেন না, আস্তে আস্তে সব মেনে নেবে, একটু দেরি হবে। ওকে একটু বোঝাবেন। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ভাবি। সময় গড়াতে দিন, আপনি সব ঠিক হয়ে যাবে। আমি মাথা নাড়িয়ে চলে এলাম। রুমে ঢুকে দেখি আমার স্বামী অভি পায়ে পা ধুলিয়ে খাটের উপর বসে আছে। কি ব্যাপার অভি, তুমি এভাবে বসে আছো কেন? খাটের উপর যেভাবে ড্রেস বের করে দিয়েছি সেভাবে পড়ে আছে। ড্রেস পরছো না কেন? তারা চলে যাবে তো। তুমি এখন টাইমের বসে থাকলে কি চলবে? বাইরের কাজটা তো তোমাকে সামলাতে হবে। তুমি ছেলে, তোমার কি দায়িত্ব নেই? ঘরোয়া সাদামাটা করে বিয়ে হচ্ছে বলে কি তোমার কোনো মূল্য নেই? আমি কি বলছি? এ কি, তুমি কাঁদছো কেন? এই বোকা ছেলে, কি হয়েছে? চোখের পানি মুছছো, ছোট বাচ্চার মতো কাঁদছে, এটা কোনো কথা? তুমি কাজটা একদম ঠিক করলে না তানজিলা। আমার মাকে আমার থেকে ছিনিয়ে নিলে। কি ক্ষতি করেছিল তোমার? আমাকে বলো, আমি তোমার ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি। পাগলামি করো না। মা আমাদের বাসায় মাঝে মাঝে বেড়াতে আসবে। আমরা সবাই তার বাসাতে বেড়াতে যাব। আমি কত করে বললাম আমাদের সাথে থাকতে, কিন্তু শ্বশুরবাবা রাজি হলেন না। বলে তার পেনশনের টাকায় বুড়ো বুড়ি চলে যাবে, কারো অনুগ্রহে তিনি বাঁচতে চান না। এরপরও জোর করেছে, কিন্তু রাগ হয়ে যায়। সে 80 দশকের ভালোবাসা তাদের। পরিবারের কারণে তারা এক হতে পারেনি। এখন তাদের এক হওয়ার সুযোগ হয়েছে। আমি কি করে তাদের আলাদা করি? মাকে উনি এত বছর পরেও নিজের করে চাইছে। তার স্ত্রী মারা যাওয়ার পর সেও নিঃসঙ্গতায় ভুগছে। তাদের একে অপরের চমৎকার দিন কাটবে দেখো। আমাদের কথা চিন্তা করলে না, শুধু তাদের কথা চিন্তা করলে। বাসায় এসে মাকে না দেখলে আমার কলিজে পুড়ে যাবে। বাবা মারা যাওয়ার পর উনি আমাদের মানুষ করেছেন, তাকেও কেড়ে নিলে। তোমরা ভাই বোন মিলে আমি অপরাধীর কাঠগড়ে দাঁড় করিয়ে দিলে। পুরনো ভালোবাসাকে পাবে শুনে মায়ের চোখে আমি যে খুশির ঝলক দেখেছি, তোমরা তা দেখোনি। সেই খুশিটা তোমরা কেড়ে নিও না। তারা এত বছর পর একজন আরেকজনকে চাইছে। আমরা মন খারাপ করলে তারা সুখী হতে পারবে না।
আমার কলেজেটা ছিঁড়ে যাচ্ছে, তবুও বলবো আমার মা যদি তাকে বিয়ে করে ভালো থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই। এই তো ভদ্র ছেলে, এবার জলদি করে তৈরি হয়ে নাও, আমি যাচ্ছি মাকে সাজাতে। শাশুড়ি মায়ের রুমে ঢুকে দেখি শাশুড়ি মা শাড়ি পরে বসে আছেন। রূপা তার কোলে মাথা রেখে নীরবে কাঁদছে, মায়ের চোখেও পানি। মা একটু এদিকে আসুন তো, আমি আপনাকে সাজিয়ে দিই। বেশি তো সাজাবো না, হালকা পাতলা যতটুকু ভালো লাগে ততটুকুই। দরকার নেই বৌমা, যে বিয়ে তার আবার কিসের সাজগোজ, এক কাপড়ে চলে যাব। এখন কি আর আগের বয়স আছে নাকি? শাড়ি পরতে চায়নি, তুমি জোর করে পরালে। কেমন কথা বললেন মা? বিয়ে তো বিয়েই, বিয়েতে একটু সাজগোজ হয়। কোনো কথা শুনবো না, আমি আপনাকে সাজিয়ে দেবই। তুমি আমার কথা একটুও শোনো না। কত করে বললাম শেষ বয়সে এসবের দরকার নেই, সন্তানদের ছেড়ে যেতে ইচ্ছে করে না। তুমি আমার খুশির জন্য সবার সাথে যুদ্ধ করে বিয়ে অব্দি আমাকে নিয়ে এলে, অথচ সবাই তোমাকে ভুল বুঝছে। মা তুমি বিয়েতে খুশি? হারানো ভালোবাসার মানুষকে ফিরে পেলে কেনা খুশি হয় বল? এর মানে কিন্তু এই নয় যে আমি তোর বাবাকে ভালোবাসতাম না। যদি ভালো না বাসতাম তাহলে তোর বাবা মারা যাওয়ার পর তোদেরকে একা হাতে মানুষ করতাম না। আগে নিজের কথা ভাবতাম, তোর বাবার জায়গায় কেউ নিতে পারবে না। সত্যি বলতে আমার একজন নিজের মানুষ আসলে দরকার রে মা, যে আমার বৌমা বুঝতে পেরেছে। আর তোরা ওকে কথা শোনাচ্ছিস? তোমার খুশিতে আমার খুশি, আমার এখন কোনো সংশয় নেই। মানুষ যা খুশি বলুক, আমার কিচ্ছু আসে যায় না। আমার মায়ের খুশির কাছে ওইসব কিচ্ছু নয়। আমি দুঃখিত ভাবি, তোমার সাথে তখন ওরকম ব্যবহার করা ঠিক হয়নি। কোনো সমস্যা নেই, তুমি বরং রান্নার তদারকিতে যাও, গিয়ে দেখো কি অবস্থা। রূপা মাথা নাড়িয়ে সেদিকে চলে গেল। আমি প্রসাধনী সামগ্রী নিয়ে শাশুড়িকে সাজাতে বসে পড়লাম। বেশ অনাডম্বরভাবে তাদের বিয়ে হয়ে গেল। অভিকে উকিল বাবা দেওয়া হয়েছে। নতুন শ্বশুর আব্বা রূপা ও অভির হাত ধরে প্রায় কান্না করে দিলেন। আপনি কাঁদছেন কেন? তোমাদের কাছে আমি বাকি জীবন কৃতজ্ঞ থাকব। তোমরা তোমাদের সবচেয়ে বড় সম্পদকে আমার হাতে তুলে দিলে। আমি তোমাদের সম্পদের কোনো অবহেলা করব না, ওর যত্ন নেব। আমার কাছে কোনো অযত্ন হবে না। শেষ নিঃশ্বাস অবধি আমি হাত ধরে রাখব। আমার কোনো সন্তান নেই। শ্রী মহারাজের সন্তান জন্ম দিতে গিয়ে সন্তানটাও মৃত হয়েছিল। প্রথমে তোমার মাকে হারিয়েছি, তারপর স্ত্রীকে। এত আঘাত সহ্য করতে পারেনি, তাই বিয়েও করিনি। ভেবেছিলাম আল্লাহ সারা জীবন কষ্ট রেখেছে, কিন্তু বুঝতে পারিনি শেষ বয়সে আমার প্রথম প্রেমকে ফিরিয়ে দেবে। কি বলো আপনার কোনো সন্তান নেই? আমরা কি আপনার সন্তান না? এখন থেকে আমরাই আপনার সন্তান বাবা। হ্যাঁ, এখন থেকে আমরাই আপনার সন্তান। আপনি নিঃসন্তান নন। আপনার হাতে আমার মাকে তুলে দিয়েছি। আমরা জানি আমাদের বাবা তার কোনো অযত্ন করবে না। শ্বশুর আব্বা অভি রূপাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। শাশুড়ি মা সোফায় বসে চোখ মুছলেন। দেখেছেন ভাবি, আমি দুধে মিলে গেল। মাঝে আপনি আমি আটি হয়ে গড়াগড়ি খাচ্ছি। সবাই একসাথে উচ্চস্বরে হেসে উঠল। শাশুড়ি মা আমাকে ইশারায় কাছে রাখলেন। কিছু বলবেন মা? আল্লাহ তোমায় 1000 বছর বাঁচিয়ে রাখুক। আমি বউ না, একটা মেয়ে এনেছি। আজ থেকে এ সংসারের সব দায়িত্ব তোমার। আমার পাগল ছেলেটাকে দেখে রেখো। এখন থেকে ও তোমার অধীনে থাকবে। বাবা তুষেল, এদিকে এসো। জি মা। আমার পাগলিটাকে একটু দেখে রেখো, জানোই তো অনেক অভিমানী। ওর চিন্তা আপনি ছেড়ে দিন। মাঝে মধ্যে আপনি বাবাকে নিয়ে বেড়াতে যাবেন, আমরাও যাব। তখন কিন্তু আপনাকে ইলিশ রান্না করে খাওয়াতে হবে। শাশুড়ি মা কান্নার মধ্যেও তুষেলের কথা শুনে মৃদু শব্দ করে হেসে উঠল। বেশিরভাগ অবদান তোমার, তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। শুধু বলবো অনেক বড় হও। দোয়া করবেন আব্বা। আমার ছেলের বউ মেয়ের জামের সাথে এতক্ষণ কি ফুসুর ফুসুর করেছো তুমি? আমাকেও একটু জয়েন করাও। তুমি বদলাওনি আজাদ, এখন আগের মতোই আছো। পুরনো প্রেমিক বলে কথা। আমি অভির পাশে গিয়ে দাঁড়ালাম। তুষেল রূপার পাশে দাঁড়ালো। শাশুড়ি মা আব্বার সাথে হেসে হেসে কথা বলছে। আমার কাছে মনে হলো কোনো যুবক যুবতী বহু বছর পর ভালোবাসার গল্প করতে বসাচ্ছে। রান্নাঘরে ঝিনুক রান্না করছিল আর নিজের চোখ আলতো আলতো করে মুছছিল, যাতে শ্বশুরবাড়িতে কেউ বুঝতে না পারে যে সে কান্নাকাটি করছে। হঠাৎ রান্নাঘরে মস্ত বড় একটা মাছ নিয়ে এসে তার দেওর রিভু বলল, ভাবি আজ জমিয়ে মাছের পাতুরি বানাও, আমার বন্ধুরা আসবে। ওদের আমি তোমার হাতে রান্না খাওয়াবো বলে কথা দিয়েছি। ওরা আবদার করলো আজই আমাদের বাসায় আসবে। ওরা রাস্তায় আছে। আমি তোমার জন্য এই মাছটা নিয়ে এলাম বাজার থেকে। বেশ সস্তা আর বেশ টাটকাও। দেখো মাছটা এখনো নড়ছে। ঝিনুক একবার পেছন ঘুরে রিবুর হাতের মাছটা দেখল। বেশ বড় সাইজের মাছ। গত সপ্তাহে ঝিনুকের ভাই এসেছিল দিদির বাড়ি ঘুরতে, তখন এত বড় মাছ আসেনি। ছোট ছোট 2-4টা পোনা এনেছিল তার শ্বশুর মশাই। আজ হঠাৎ এত বড় মাছ দেখে ঝিনুকের মনে হলো এই শ্বশুর বাড়িতে তার বাপের বাড়ির লোকজনের জন্য তেমন আতিথেয়তা নেই। রিভু 2বার চোখের সামনে মাছটাকে দোলানোর মতন দোলালো। তারপর মুচকি হেসে বলল, কি ভাবি মাছটা কেমন? ভাইয়ের মতন না? এই মাছটাকে বটিতে বেশ ভালো করে পিস করে তারপর গরম গরম তেলে মুচমচে করে ভাজি করবে, আর তারপর পাতুরি,
জমে যাবে আজকের লাঞ্চ। আচ্ছা ঠিক আছে, মাছটা তুমি নামিয়ে রাখো, আমি কাজটা সেরে মাছটা নিয়ে বসবো। পারলে তোমার মাকে একটু ডেকে দিও, ওনার একটু সাহায্য লাগবে। আমাকে আর ডাকতে হবে না, আমি এখানে এসে গেছি। আমি তো জানি তুমি একা একা এসব কিছু করতে পারবে না। এদিকে আফসারের অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। তোমার রুমের পাশ দিয়ে আসতে গিয়ে দেখলাম তোমার ফোনটা কখন থেকে বেজে যাচ্ছে, তাই হাতে করে নিয়ে এলাম। দেখো কে ফোন করেছে। ঝিনুক ফোনটা হাতে নিয়ে দেখলো তার বড় আপু প্রায় 10 বার ফোন করেছে, কিন্তু সে রান্নাঘরে থাকার কারণে ফোনের রিংটোনটা শুনতে পায়নি। রান্নাঘর থেকে তার রুমটা অনেক দূরে, আর ফোন নিয়ে রান্নাঘরে এলে পড়ে যাওয়ার ভয় থাকে, তাই সে ফোনটা বেডরুমে রেখে আসে। আপু কেন এতবার ফোন করেছে তা জানার জন্য ফোনটা রিসিভ করলো ঝিনুক। কি হয়েছে আপু, এতবার ফোন দিয়েছো কেন? দেখছো যখন ফোনটা ধরছি না, তখন আর ফোন না করলেই তো পারতে, আমি পরে না হয়ে ব্যাক করতাম। ঝিনুকের ওপারে থাকা তার আপু তার মায়ের ব্যাপারে এমন কিছু খবর বলল, যার জন্য ঝিনুকের চোখ দিয়ে টপ টপ করে জল গড়াতে লাগলো। জামেলা বেগম ঝিনুকের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, হঠাৎ কাঁদতে শুরু করলো যে? কিছু কি বলেছে তোমার আপু, কোনো খারাপ খবর? ঝিনুক ফোনটা নামিয়ে রাখলো গ্যাস ওভেনের পাশে, তারপর শাশুড়ি মায়ের দিকে তাকালো। সে কি উত্তর দেবে বুঝতে পারছিল না। কি হলো, উত্তর দিচ্ছ না যে? তোমাকে তো একটা প্রশ্ন করেছি, কি বলেছে তোমার আপু যে কাঁদতে হচ্ছে? কোনো খারাপ খবর? আমার অনেক শরীর খারাপ করছে, তাই আপু আমাকে কদিনের জন্য ওই বাসে যেতে বলেছে। আম্মুর সেবা করার জন্য কেউ নেই। আমি যদি আম্মুর কাছে না যাই তাহলে হয়তো আম্মুকে সুস্থ করা যাবে না। বিছানা থেকে উনি উঠতে পারছে না 3 দিন হলো, কিছুই খাননি। আপুকে কি বলবো বুঝতে পারলাম না। জামেলা বেগমের মুখটা কেমন গম্ভীর হয়ে গেল। দেখে মনে হলো কথাটা শুনে উনি একটুও খুশি হননি। বাড়ির বউ বাড়ি ছেড়ে কদিনের জন্য তার বাপের বাসায় গিয়ে থাকবে, এটা একটা শাশুড়ির জন্য চরম খবর। শ্বশুরবাড়ির কাজগুলো তাহলে কে করবে? বাড়ির বউ যদি চলে যায় তাহলে বাড়িটা তো অগোছালো হয়ে যাবে। জামেলা বেগম রান্নাঘরের কাছ থেকে দূরে চলে গেলেন। এদিকে কোনো উত্তর না পেয়ে ঝিনুক বুঝতে পারছিল না সে কি করবে। অন্য মনস্ক হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ হুঁশ ফিরল রিভুর কথায়। ও ভাবি, এত কি ভাবছো? তুমি এত দেরি করে দিলে আজকে আমার সমান থাকবে না। এই মাছটাও এখানে থাকলো, জমি রান্নাটা করো, আমার বন্ধু কিন্তু চলে আসবে। আজ আমার মান সম্মান তোমার হাতে। রিভু চলে যেতে আফসার এসে তাড়া দিল ঝিনুককে। তোমার নাস্তা বানানো কমপ্লিট? আমার অফিসের তো দেরি হয়ে যাচ্ছে, আমি কিন্তু 10 মিনিটের মধ্যে বেরোচ্ছি। সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, শুধু টিফিন বাক্সটা প্যাক করলেই হবে। ঝিনুক আফসারের দিকে ঘুরে তাকাতে আফসার দেখলো ঝিনুকের চোখ দুটো জলে ভরা। সে জিজ্ঞেস করলো, কি হয়েছে ঝিনুক, হঠাৎ কাঁদছো কেন? কেউ কি কিছু বলেছে? আমু কিছু বলেছে? আমি খুলে বলো। সকালে আপু 10 বার ফোন করেছিল, ফোনটা রিসিভ করোনি কেন? রুমেই তো ছিলে। আসলে আমি বাথরুমে ছিলাম তাই ধরতে পারিনি। কি বলেছে আপু? আম্মুর অনেক শরীর খারাপ, আমাকে ও বাসায় কয়েকদিনের জন্য যেতে বলেছে। আম্মুর সেবা যত্ন করার জন্য আমি না গেলে আম্মু সুস্থ হবে না। 3-4 দিন ধরে কিছুই নাকি খাচ্ছেন না। আফসার ফ্রিজ থেকে জলের বোতল বার করলো, তারপর বোতলের মুখটা খুলে ঢক ঢক করে জল খেলো, আর ঝিনুকের উদ্দেশ্যে বলল, ঠিক আছে, আজকের দিনটা কোনো রকমে ম্যানেজ করো, আমি কালকে তোমায় আম্মুর বাসায় দিয়ে আসবো, চিন্তা করো না। কিন্তু আম্মু অসুস্থ হলে তোমায় কেন সেবা যত্ন করতে হবে? তোমার ভাইয়া ভাবি কি করবে? ওরা তো বাড়িতেই থাকে, ওরাই তো তোমার আম্মুকে দেখতে পারে। দেখে না কেন সবসময় তোমার আম্মুর শরীর খারাপ হলে তোমাকে ফোন করে ডাকা হয়? তুমি কি এখন আমার সাথে এসব জেরা করার জন্য দাঁড়িয়ে আছো? তাড়াতাড়ি টিফিন করে অফিসের জন্য বের হও, আমি কোথাও যাব না। বিয়েটা যখন হয়ে গেছে তখনই শ্বশুরবাড়িতে আমাকে থাকতে হবে। আমি খুব ভালো করে জানি তোমার ভাই একটা বড় মাছ নিয়ে এসেছে, সেটাকে আজকে পাতুরি বানাতে হবে, অনেক ঝামেলা আছে। তুমি তাড়াতাড়ি অফিসে চলে গেলে আমি কাজ করার সময় পাবো। আফসারকে অফিসে পাঠিয়ে দিয়ে ঝিনুক সে বড় মাছটা নিয়ে বসলো। আর মাছটা বেশ ওজনও, আর টাটকা মাছের ফুলকোগুলো লাল লাল দেখে মনে হচ্ছে অনেক দাম দিয়ে কেনা। দেওরের বন্ধু এলে যখন এই বাসে বড় মাছ রান্না হয় তখন কারো চোখে পড়ে না, অথচ আমার বাপের বাসা থেকে কেউ এলে অল্প একটু খরচ করলে যেন সবার পকেট খালি হয়ে যায়। কেন যেরকম 2 রকম মানসিকতা পোষণ করে শ্বশুরবাড়ির লোকজন তা আমার জানা নেই। জামেলা বেগম হঠাৎ করে রান্নাঘরে এসে বললেন, এত ভারী মাছ তুমি কাটতে পারবে না, আমাকে দাও, আমি করে দিচ্ছি। আর শোনো, তুমি এক্ষুনি স্নান করে রেডি হয়ে নাও, আমি তোমার ব্যাগ গুছিয়ে রেখেছি। ঝিনুক যেন আকাশ থেকে পড়ল। এসব কি বলছে তার শাশুড়ি মা? ভূতের মুখে যেন রাম নাম। এমন কথা সে কোনোদিনও আশা করেনি। ঝিনুক আশ্চর্য হয়ে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলল, ব্যাগ গুছিয়ে রেখেছেন মানে? কোথায় যাব আমি? কোথায় আবার? তোমার বাবার বাড়ি। তোমার মা অসুস্থ না, তার জন্য তোমার এইটুকু কর্তব্য করা লাগবে, না হলে আমি নিজের কাছে নিজে মুখ দেখাতে পারবো না। তুমি ওঠো, আমি কাজ করে নিচ্ছি। কিন্তু মা, রিভুর বন্ধু এলো তো রিভু খাবারের জন্য ফরমায়েশ করবে। সে আমায় একটা দায়িত্ব দিয়ে গেছে, সে দায়িত্ব পালন না করলে তো সেও চিৎকার করবে। সেগুলো আমার উপর ছেড়ে দাও, এই বাসাতে আমি যা বলবো সেটাই হবে। তুমি যাও, গিয়ে রেডি হয়ে নাও, আমি ব্যাগটা ডাইনিংয়ে নামিয়ে রেখেছি, তোমার সুবিধা হবে। মায়ের কথা শুনে আশ্চর্য লাগলেও সে তাড়াতাড়ি হাত ধুয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। তারপর মোটামুটি রেডি হয়ে ডাইনিংয়ে ব্যাগটা নিতে যাবে, আর তখনই রিভু এসে বলল, দেখো ভাবি কে এসেছে।
আমার বন্ধু নেহা, তোমার রান্না কি কমপ্লিট? আজ একটু আমার বন্ধুকে তোমার হাতের রান্না খেয়ে দেখিয়ে দাও তো। ঝিনুক নেহার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, কেমন আছো তুমি? আমি খুব দুঃখিত গো, আজ ভেবেছিলাম তোমাকে নিজের হাতে রান্না করে খাওয়াবো, কিন্তু রান্নাটা আমি করতে পারিনি। রান্নার দায়িত্ব মানিয়েছেন। রান্না করনি মানে? তুমি রান্না না করলে কে করছে? আর তাছাড়া তুমি ছাড়া এই বাসায় পাতুরি ভালো করে কেউ বানাতে পারে না, এইটুকু আবদার রাখতে পারতে। রান্নাঘর থেকে জামেলা বেগম বেরিয়ে এসে বললেন, এত বছর ধরে আমার রান্না খেয়ে আজ বুঝি আমার রান্না ভালো লাগছে না? আর তাছাড়া বৌমার মায়ের ভীষণ শরীর খারাপ। আজ যদি বৌমা এই বাড়ি থেকে না যেত তাহলে আমার নিজেকে ভীষণ অপরাধী মনে হতো। ছেলে মেয়ের বিয়ে হয়ে গেলে তারা কখনো পর হয়ে যায়? আমরাও শ্বশুরবাড়ির লোকরা যদি ওর এই পরিস্থিতি না বুঝি তাহলে কেই বা বুঝবে? আজ যদি আমি অসুস্থ হই আর আমার মেয়েকে তার শ্বশুরবাড়ির লোকরা না ছাড়ে তাহলে আমার কি ভালো লাগবে? রিভুর মায়ের কথা শুনে নেহা ভীষণ খুশি হলো আর বলল, আন্টি, এই প্রথম আপনার কাছে এসেছিলাম। আমি ভেবেছিলাম জানি না আপনারা কেমন মানুষ হবেন, তবে আজকে আপনাকে এই কথাগুলো বলতে দেখে সত্যি আমার ভীষণ ভালো লাগলো। কয়টা মেয়ে এই ধরনের শ্বশুরবাড়ি পাওয়ার ভাগ্য নিয়ে জন্মায় বলুন তো? এত ভালো মানসিকতা শ্বশুরবাড়িতে থাকে না। আপনি সত্যি একজন বড় মনের মানুষ না হলে এ ধরনের কথা বলতে পারতেন না। তুমি কে তা আমি জানি না মা, তবে আজ যখন আমার বাড়িতে প্রথম এসেছো তখন আমার হাতে জমিয়ে মাছ ভাতটা খেয়ে নিও। খুব একটা খারাপ রান্না করি না আমি, আর মেয়েটার মায়ের ভীষণ শরীর খারাপ, তাই আজকে ওকে পাঠানোটা আমার কর্তব্য ছিল। ঝিনুক তার শাশুড়ি মায়ের বুকের উপর ঝাঁপিয়ে পড়ল আর মনে মনে ভাবল, সত্যিই তো ও ভাগ্য করে এমন একজন শাশুড়ি মা পেয়েছেন। তা না হলে আজকের দিনে মেয়েদের মনের অবস্থা বোঝার মতন শাশুড়ি খুব কম বাড়িতেই থাকে। নিজেকে সৌভাগ্যবতী মনে করে মায়ের কাছে বিদায় নিয়ে সে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য রওনা দিল। রিভু আর নেহা তাকিয়ে রইল জামেলা বেগমের দিকে। এত সুন্দর মাতৃত্ববোধ সত্যি হয়তো পৃথিবীতে আর কোথাও নেই। ভালোবাসা থাকলে প্রত্যেকটা সম্পর্কই সুন্দর হয়ে ওঠে, তা শাশুড়ি বৌমার হোক বা অন্য কিছু। ময়লার ছুরিতে ইঞ্জেকশন দেখে চমকে গেল সোহা। বাড়িতে কোনো ডায়াবেটিস রোগী নেই যে তাকে ইনসুলিন দেওয়া লাগে, তাহলে ইঞ্জেকশন এলো কোথা থেকে? ময়লার ছুরিতে থাকা ইঞ্জেকশন হাতে নিয়ে কিছু ভাবছিল, তখনই তার ননদ নয়না হাজির। কি খুঁজছো ভাবি? এটা কোথা থেকে এলো? আমাদের বাড়িতে কোনো ডায়াবেটিস রোগী নেই, এটার আমদানি ঘটলো কিভাবে? কোথায় দেখি? এত মোটা ইঞ্জেকশন দিয়ে ডায়াবেটিস রোগীদের ইনসুলিন দেয় না, এটা অন্য কিছুর। তুমি এত শত ভেবো না, কেউ হয়তো কোথা থেকে কুড়িয়ে এনে ফেলেছে। কি অবুঝের মতো কথা বলছো? বাসায় কোনো বাচ্চা নেই, থাকলেও বুঝতাম কোথা থেকে নিয়ে এসেছে। বড়রা এসব কোটাতে যাবে কেন? তোমার সাথে ভুলভাল কথা। কেউ তো এনেছে, না হলে কি হেঁটে হেঁটে ফার্মেসি থেকে চলে এসেছে? আচ্ছা, এটা নিয়ে জল খোলা না করি, কোনো কুইলকেনারা যখন খুঁজে পাচ্ছি না রেখে দেওয়াই ভালো। না, এর রহস্য উদ্ঘাটন না করা অবধি আমি পিছু হাঁটছি না। আমার কিছু একটা খটকা লাগছে, এমন কিছু একটা এই বাড়িতে ঘটছে যা আমাদের অজানা। সোহা গলার আওয়াজ বাড়িয়ে কাজের মেয়ে রোজিনাকে ডাকল। ভাবি ডাকছেন? তোর নাম যদি রোজিনা হয় তাহলে তোকেই ডেকেছে। জি ভাবি কন, আমার নামই রোজিনা। এটা ময়লার ঝুড়িতে কি করে আসলো, তুই কিছু জানিস? আমি কইতে পারি না ভাবি, আমিও মাঝে মাঝে ময়লাওয়ালার কাছে ফেলতে গিয়া এই ইঞ্জেকশনটা দেখি। কে ফেলে কইতে পারবো না, কারণ আমি তো দেখি না। তুই আগেও ময়লার ঝুড়িতে ইঞ্জেকশন দেখেছিস? যে ভাবি, 2 থেকে 3 দিন দেখছি। আমাকে বলিস নি কেন? আমি কি কমু, ভাবছি আপনাদের মধ্যে কেউ সুই দেয়, আপনিও বোধহয় জানেন, তাই বলি নাই। তোর বিষয়টা আমাদের জানানো উচিত ছিল। যাই হোক ভাবি, বাদ দেন, এটা নিয়ে পড়ে থাকলে চলবে? বড় ভাইয়া ছোট ভাই এলে তাদের জিজ্ঞেস করেন, এখন এটা নিয়ে ঘাটাঘাটির দরকার নেই। তোমার এটা নিয়ে এত গাছাড়া ভাব কেন? আমি খুঁজলে কি আমার কোনো সমস্যা হবে? যখন থেকে আমি ইঞ্জেকশনের কথা বলছি তখন থেকে তুমি আমার পিছন লেগে আছো, এটা বাদ দিতে বলছো। ঘটনা কি বলো তো? এখন তো আমার তোমাকেই সন্দেহ হচ্ছে, কোনো ক্রমে তুমি ইঞ্জেকশনের সাথে জড়িত নও তো? কি যাতা বলছো? আমার ইঞ্জেকশনের সাথে সম্পর্ক কি হবে? এখন তুমি কি আমাকে সন্দেহ করছো ভাবি? ভাবি, আমার কাম আছে, আমি যাই। হ্যাঁ যা। রোজিনা তড়িঘড়ি করে রান্নাঘরে চলে গেল। সোহা চোখ ঘুরিয়ে নয়নার দিকে তাকাতেই নয়না চমকে গেল। আমার তোমাকে সন্দেহ হচ্ছে, সত্যি করে বলে দাও ইঞ্জেকশনের ঘটনা কি? আমি সত্যি কিছু জানি না, এই বিষয়ে আমার কিছু জানা নেই। তুমি বেহুদা আমাকে সন্দেহ করছো, এমন কিছুই না, আমি জানলে তোমাকে বলে দিতাম। তাহলে আমাকে এসবে মন না দিতে তাড়া দিচ্ছিলে কেন? যাতে তুমি এসব নিয়ে পড়ে না থাকো। আমার ক্ষুধা লাগছে, দয়া করে কিছু খেতে দাও। সোহা ভ্রু কুচকে কিছু সময় ননদের দিকে তাকিয়ে থেকে ইঞ্জেকশন হাতে নিয়ে উঠে চলে গেল। খাটে আধশোয়া হয়ে আনমনে কিছু ভাবছে সোহা। অপূর্ব কাজ থেকে এসে ফ্রেশ হয়ে তার পাশে বসল। কি ব্যাপার, আসার পর থেকে দেখছি তুমি আনমনে কি ভাবছো? আমি এসেছি সেদিকেও তোমার নজর নেই? একটা সিরিয়াস বিষয় নিয়ে ভাবছি, বিষয়টাকে মাথা থেকে বের করে দিতে পারছি না। আমার ধ্যান জ্ঞান জুড়ে এখন সেটাই আছে। কি সিরিয়াস ইস্যু, আমাকে বলা যাবে কিছু? নিশ্চয়ই, শোনো তাহলে। আজকে সকালে ময়লার ছুরিতে একটা ইঞ্জেকশন পেয়েছে।
ইঞ্জেকশন? আমাদের বাসায় ইঞ্জেকশন দেয় কে? সেটাই তো চিন্তা করছি, আমাদের বাসায় কেউ ইঞ্জেকশন দেয় না। তাহলে এগুলো এলো কোথা থেকে? আসলেই তো, কোথা থেকে এলো? কোনো ক্লু পেলে কি? পেলে কি বসে থাকি? আমার মাথায় হ্যাং হয়ে আছে, ইঞ্জেকশন কোথা থেকে এলো? তুমি তো জানো, আমি যখন কোনো বিষয় নিয়ে চিন্তা করি তা শেষ না হওয়া অবধি আমার পেটের ভাত হজম হয় না। বাড়িতে আমরা মানুষ 4 জন, রোজিনা 2 বেলা রান্না করে চলে যায়। আমাদের 4 জনের মধ্যে কে হতে পারে? তুমি কিংবা আমি কেউ নেই, বাকি রইল আনন্দ, নয়ন। ওদের দুজনের মধ্যে কি কেউ হতে পারে? ওদের দুজনের উপর আমার খেয়াল রাখা উচিত। মাঝে বাবার বাড়ির ভেজালে সংসারের প্রতি ভালো করে নজর দেওয়া হয়নি। আমার একটু বেখেয়ালিতে তোমার সংসারে কি হাল হয় দেখেছ? তুমি সংসারে করতে, তোমার নজর ছাড়া সংসার এলোমেলো তো হবেই। এখন চিন্তা করো না, খুব শীঘ্রই ইঞ্জেকশনের বিষয়ে সুরাহা হয়ে যাবে। তুমি এখন এটা নিয়ে পড়ে থেকো না। তোমরা ভাই বোন যতটা সহজভাবে বিষয়টা নিচ্ছ ততটা সহজ নয়। আমার মন বলছে এর পেছনে বড় কোনো ঘাপলা আছে। তুমি দেখো, আমি রহস্য উদ্ধার করেই ছাড়ব। করবেই তো, গোয়েন্দা বাপের গোয়েন্দা মেয়ের বলে কথা। এত কিছু সহজে ছেড়ে দেবে বলো? আমার বাপকে টানবে না বলে দিচ্ছি। উনি কি করলো এর মাঝে? আরে রাগ করছো কেন? আমি একটু মজা করলাম। তা জনাবা, আজকে রাতে কি খাবার পাবো? নিশ্চয় জনাব, চলুন আপনার ভাই বোনকে ডেকে নেবেন দয়া করে। সকালবেলা আনন্দ রুমের দরজায় দাঁড়িয়ে উকি মারল। সোহা তখন বিছানা ছাড়ছে। ভাবি, ভাইয়া কোথায়? তোমার ভাইয়া তো কাজে চলে গেছে। কোনো দরকার আনন্দ? হ্যাঁ দরকার ছিল। বলো। আমাকে কিছু টাকা দাও। টাকা দিয়ে কি করবে? দরকার ছিল। আমি বুঝলাম দরকার, কিন্তু কি দরকার তাই বলো। বন্ধুদের সাথে রেস্টুরেন্টে যাব, আমার কাছে পর্যাপ্ত টাকা নেই, তাই ভাইয়ের কাছে এসেছিলাম। সত্যি? হ্যাঁ। সকালের খাবার খেয়েছো? বাইরে থেকে খেয়ে নেব। আজকাল ঠিকমতো খাওয়া দাওয়া করো না। চেহারার অবস্থা কি হয়েছে আয়নায় দেখেছো? তোমাকে দেখে মানুষ ভয় পেয়ে যাবে। কয়েকদিন আগে জ্বর থেকে উঠলাম, তাই শরীরের এই অবস্থা। রাতে ঘুম হয় না, অস্থির অস্থির লাগে। তোমার কাণ্ড কারখানা আমার খুব একটা বেশি সুবিধার মনে হচ্ছে না। কি হয়েছে বলো তো? কাল রাতে খেতে বসে দেখলাম ভালো করে খেতেও পারলে না, সারাদিন রুমে বসে থাকো। খাওয়ার প্রতি এত অনীহা সৃষ্টি হলে কি করে চলবে? ভাবি তুমিও প্লিজ ভাইয়ের মতো বকাবকি শুরু করো না, আমার দেরি হয়ে যাচ্ছে। কয়টা টাকা দাও না, বন্ধুদের সাথে অনেকদিন সময় দেওয়া হয় না। আচ্ছা অপেক্ষা করো, আমি দিচ্ছি। সোহা টাকা নিয়ে এলে সেখানে নয়না উপস্থিত হলো। ওকে কিসের টাকা দিলে ভাবি? 2 দিন পর পর এত টাকার প্রয়োজন হয় কেন ওর? সেদিন আমার পার্স থেকে 1000 টাকা মেরে দিয়েছে, আজ আবার ভাবির কাছ থেকে টাকা চাইতে এসেছিস। এত টাকা খরচ করিস কেন? বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সব টাকা নষ্ট করছিস। কাজকর্ম করে নিজের খরচ চালাতে পারিস না? কত হাত পাতবি? বেশি কথা বলিস কেন? ভাবি আমাকে টাকা দিছে বলে কি তোর হিংসা হচ্ছে? তুই নে, মানা করছে কে? আমি তোর মতো অপব্যয়ী নই, কারণে অকারণে টাকা নষ্ট করি না। তুই দিনকে দিন টাকা উড়িয়ে বেড়াচ্ছিস। ভাইয়ের কষ্ট করে টাকা ইনকাম করে, শুধু শুধু বন্ধুদের নিয়ে টাকা নষ্ট করছিস। চাকরি বাকরি খোঁজ, নিজের খরচ নিজে চালাতে শিখ। 2 দিন পর বউ আসবে, তখন কি ভাইয়ের টাকায় বউকে খাওয়াবি? মারবো এক থাপ্পড়। তুমি পরশু বাবার বাড়ি ছিলে, সেদিন ভাইয়ের থেকে টাকা নিয়েছে। ও এর মধ্যে আরও টাকা নিয়েছে? হ্যাঁ তোমাকে কি বললাম, এ সপ্তাহে এই নিয়ে 4 বার টাকা নিল। এত টাকা দিয়েও কি করে? কি করবে? বন্ধু সমাজ আছে না, সে সমাজের সেবা করে, প্রায় তাদেরকে কাঙাল ভোজ দেয়। সোহা চিন্তিত চোখে নয়নার দিকে তাকালো, তারপর দৌড়ে আনন্দের রুমে চলে গেল। অনেক রাত করে আনন্দ ফিরল। দরজা খুলল কাজের মেয়ে। বাসায় ঢুকে দেখে সবাই জেগে বসে আছে। কি ব্যাপার রোজিনা, আজকে তুমি এত রাতে বাসায় যে? রোজিনা চুপ করে আছে। সবাই একসাথে বসে আছো কেন? তোমায় স্বাগতম করতে। মানে? তোর চোখ এত লাল কেন? কি জানি গিয়েছে, ইচ্ছে মতো চুলকালাম তাই লাল হয়ে গেছে। চোখে কিছু গেলে হেলে দুলে হাঁটতে হয় বুঝি? চাইপাশ ঘিরলে তো এমন হবেই। চাইফাস বলতে কি বুঝালি? তুমি যা বুঝলে। তোমাদের কি হয়েছে? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি বোঝাচ্ছি। এটা কি? অদ্ভুত, দেখতে পাচ্ছ এটা একটা ইঞ্জেকশন। আমাকে জিজ্ঞেস করার কি প্রয়োজন? আমরা দেখতে পাচ্ছি এটা একটা ইঞ্জেকশন। তোর রুমে এটা কি করে এলো? তুই ইঞ্জেকশন দিয়ে কি করিস? আমি ইঞ্জেকশন দিয়ে কি করব? সেটাই তো জিজ্ঞেস করছে তোমার ভাইয়া। তুমি ইঞ্জেকশন দিয়ে কি করো? এটা তোমার ঘর থেকে মিলেছে। ভাইয়া, একটা ব্যবহার করা ইঞ্জেকশন তুই তোর বন্ধু থেকে নিয়ে এসেছিস, যুক্তিটা হাস্যকর হয়ে যায় না? মিথ্যে বলে লাভ নেই, আমি রোজিনার থেকে সবটা জেনে গেছি। আনন্দ চোখ লাল করে রোজিনার দিকে তাকালো। রোজিনা ভয়ে ভয়ে বলল, আমার দোষ নেই ছোট ভাইজান। ভাবি আমারে এমন গাজী ভাগের মতো দোষছে, আমি ডরাই গেছিলাম, তাই সব কইয়া দিছি। তোকে টাকা আমি এর জন্য দিয়েছিলাম? তুই ইঞ্জেকশন ময়লা ছুটিতে ফেলেছিলি কেন? আমি সোজা ড্রেনে ফেলতে বলেছিলাম। যেদিন হালাইতে কইছিলেন, ভাবি আমারে ডাকতে ডাকতে আমার দিকে আইতেছিল। আমি এটা পলানোর লাইগা ঝুড়িতে ফালাইয়া দিছিলাম, ভাবছিলাম পরে ফালাইয়া দমো। কামের চাপে ভুলে গেছিলাম।
যখন মনে পড়লো তখন ইঞ্জেকশন ভাবির হাতে পড়ে গেছে। আমি তোকে জানে মেরে ফেলে আঁচড় কেটে দেখা, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো। অমানুষ হচ্ছে, ইঞ্জেকশন দিয়ে ড্রাগ নেওয়া হচ্ছে, সে খবর জেনে যাওয়াই ও আরেকজনকে মেরে ফেলতে চাচ্ছে। ছি ভাইয়া, তোর এত অধপতন হয়েছে? হবে না কেন, সঙ্গদোষে লোহা বাসে। বখাটে ছেলেদের সাথে চললে এমনই হবে। হ্যাঁ, আমি ড্রাগে আসক্ত। কার কোনো সমস্যা? আমার ড্রাগে শান্তি লাগে। আমার বন্ধুরা আমাকে শান্তিতে থাকার ওষুধ জানিয়ে দিয়েছে, এটা খেলে সকল দুঃখ থেকে মুক্ত থাকা যায়। অপূর্ব সামনে এসে আনন্দকে কষিয়ে একটা থাপ্পড় মেরে বলল, তোর কিসের এত দুঃখ? চাপ দিয়ে পিঠের ছাল তুলে ফেলবো। বেয়াদব, ছ্যাফেস গেলে আবার বড় বড় কথা বলা হচ্ছে। আমার কোনো দুঃখ নেই, এসব নিলে ভালো লাগে তাই নেই। এখানেকে শান্তি যে তোমার কত বড় ক্ষতি করছে তা যদি তুমি বুঝতে, তাহলে আমার বন্ধু নামক শত্রু আর ড্রাগ দুটোকে তুমি বর্জন করতে। কোনো প্রকৃত বন্ধু কখনো বন্ধুকে বিপদে ঠেলে দেয় না। যারা তোমাকে ড্রাগের প্রতি আসক্ত করছে তারা তোমার বন্ধু নয়, ওরা বন্ধু নামের কলঙ্ক। তুই এমন কিছু করবি তা আমি কখনো ভাবতেও পারিনি। ড্রাগ ভালো জিনিসটা ভাই, এটা তোকে পুরোপুরি নিঃশেষ করা না অবধি ছাড়বে না। এটা ধীরে ধীরে তোকে অন্ধকার জগতে ডুবিয়ে দিবে। তুই না চাইতেও অপরাধের সাথে জড়িয়ে পড়বি, তোর নাম আর আনন্দ থাকবে না। এত ক্যাচক্যাচ ভালো লাগছে না, আমার প্রচুর ঘুমে ধরাচ্ছে। আমি যাই, কাল সকালে সব শুনবো। অপূর্ব ক্ষেপে মারতে গেলে সোহা ধরে ফেলল। আনন্দ রুমে গিয়ে ঠাস করে দরজা আটকে দিল। তুমি আমাকে আটকালে কেন? ওকে আমি মেরে বাসা থেকে তাড়াবো। পাগলের সাথে পাগলামি করবে? ওকে বাসা থেকে তাড়িয়ে দিলে এরকম নানা অপরাধে জড়িয়ে পড়বে। ওকে রিহাবে পাঠানোর ব্যবস্থা করো, এটা সঠিক কাজ হবে। হ্যাঁ ভাইয়া, ভাবি ঠিক বলেছে। ভাইয়াকে রিহাবে পাঠাও, বাসে থাকলে কিছু বদলাবে না। ঠিক আছে দিন, ওকে কাছ থেকে ছাড়াই করে দিলাম, এটাই হলো শাস্তি। পরদিন রোজিনাকে ছাড়িয়ে দেওয়া হলো এবং রিহাবে খবর দেওয়া হলো। সেখানকার মানুষ এসে আনন্দকে নিয়ে গেছে। আনন্দ এখন রিহাবে আছে। সাত মাসের অন্তঃসত্ত্বা লীরা সারাদিন বাসায় একা একা থাকে। কাজের মেয়ে স্বপ্না ভারী কাজগুলো করে। স্বামী স্ত্রী দুজন শহরের একটা ফ্ল্যাটে থাকে। লীরার স্বামী মুগ্ধ সারাদিন থাকে অফিসে, আর লীরা বাসায় একা একা সময় কাটায়, সংসারের টুকটাক ছোটোখাটো কাজকর্ম করে। কিন্তু আজকাল লীরার শরীরটা খুব ভালো যাচ্ছে না। বিকেলে লীরা শুয়েছিল বিছানায়, এমন সময় পাশের বাসার ভাবি খাদিজা আসলো। কাজের মেয়ে স্বপ্না গিয়ে দরজা খুলল। খাদিজা এসে লীরার পাশে বসল। খাদিজা লীরার পেটের দিকে আর মুখের দিকে তাকিয়ে বলল, লীরা ভাবি, আপনার তো 7 মাস হয়ে গেল, কখন কি যে হয়ে যায় তা তো বলা যায় না। ভাইয়াকে বলেন না কেন অফিস থেকে ছুটি নিয়ে আপনার সাথে সাথে থাকতে? লীরা হাসি মুখে বলে, কেন ভাবি, ভারী কাজগুলো করার জন্য তো স্বপ্না আছেই, আমার দেখাশোনা করছে মেয়েটা, আমার তো কোনো অসুবিধা হয় না। খাদিজা মুখ ভেটকিয়ে বলল, ইস, কত দেখেছি এসব নামের কাজের মেয়েদেরকে। এরা বাসায় চুরি করে, জিনিসপত্র নষ্ট করে, আর ভুল ওষুধপত্র খাওয়ায় মাঝে মাঝে, কারণ ওরা অশিক্ষিত। আর তাছাড়া স্বামী পাশে থাকা আর কাজের মেয়ে পাশে থাকা অনেক তফাৎ, কোথায় কি? লীরা মুচকে হাসে। এভাবে কেন বলছেন ভাবি? স্বপ্ন আমার বোনের মতো, ও আছে বলেই তো আমার সময় কেটে যায় সুন্দরভাবে, আমার যথেষ্ট খেয়াল রাখে, এটা ওটা বানিয়ে দেয় খাবারের জন্য। আর স্বপ্ন অশিক্ষিত নয়, আমি ওকে রোজ পড়াই, স্কুলে না গেলেও ও মোটামুটি সব পড়তে পারে। আর বড় কথা হচ্ছে স্বপ্না আমাদের বাসায়ই থাকে, চুরি করে জিনিসপত্র কোথায় নিয়ে যাবে? আমার বাসার জিনিস আমারই থাকবে। আপনি এসব বিষয়ে মন্তব্য না করলে ভালো হয়। খাদিজা রেগে গিয়ে বলল, আপনার ভালোর জন্য বলছিলাম ভাবি, ভাই পাশে থাকলে আরো সুবিধা হতো আপনার। আর আপনি তো... খাদিজা কথা শেষ করার আগেই লীরার বমির বেগ পেল। দ্রুত বিছানা থেকে উঠে গিয়ে বেসিনে বমি করতে লাগলো। মুখ ধুয়ে এসে তোয়ালে দিয়ে মুছে নিল। খাদিজা আবার তাচ্ছিল্যের সাথে বলল, ভাবি, এই জন্যই বলেছি স্বামী পাশে থাকার প্রয়োজন অনেক। নাকি আবার ভাইয়ের বাইরে কোথাও সম্পর্ক টম্পর্ক আছে? এমন সময় বউয়ের খেয়াল রাখে না কেন? লীরা এবার রেগে গিয়ে বলল, চুপ করুন ভাবি, একটা বাজে কথা বলবেন না। আমার স্বামী আমার খেয়াল রাখে কিনা তা কি আপনি আমার চেয়ে ভালো জানেন? আমার স্বামী আমার খেয়াল রাখার জন্য কাজকর্ম ছেড়ে ঘরে বসে থাকলে আমার সংসার কি আপনি চালাবেন? শুনুন ভাবি, আমার স্বামী আমার যথেষ্ট খেয়াল রাখে। আমি সারা রাত ঘুমাতে পারি না বলে সেও আমার সাথে জেগে থাকে।
আমার একটু সামান্য কোকানোর শব্দ শুনলেও মানুষটা হুমড়ি খেয়ে উঠে বসে, তাড়াহুড়ো করে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে। সারা রাত 2 ঘন্টা ঘুমাতে পারে না উনি। আবার ঠিক 8টায় অফিসে যায়। ফেরার পথে আমার জন্য ফুল আনতে ভুলে যায় না কখনো। আমার ওষুধ শেষ হয়ে যাবার আগেই ও ওষুধ এনে রাখে। আর আপনি তাকে নিয়ে যত সব আজে বাজে কথা বলছেন। এমন সময় মুগ্ধ এসে হাজির হলো। খাদিজা চলে যেতে চাইলেন, কিন্তু লীরা বাধা দিয়ে বলল, দাঁড়ান ভাবি, আরেকটা কথা শুনেন। আপনি যত চেষ্টা করেন অন্যের ঘরে অশান্তি বাড়াতে, তা কখনোই সম্ভব হবে না যদি বিশ্বাস ভরসা থাকে। নিজের সংসার টিকিয়ে রাখতে পারলেন না বলে কি মানুষের সংসারেও অশান্তি করবেন? খাদিজা এবার ভীষণ কষ্ট পেলেন, চোখে পানি ছলছল করছিল। মুগ্ধ এগিয়ে এসে লীরার মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে লীরা, এত কড়া কথা শোনাচ্ছ কেন ভাবিকে? লীরা জবাব দেওয়ার আগে খাদিজা উত্তর দিল, আমারই ভুল হয়েছে ভাই। আমি না বুঝে ভাবিকে আজে বাজে অনেক কথা বলেছি। পারলে আমাকে মাফ করবেন, আসি। খাদিজা দ্রুত চলে গেল। মুগ্ধ লীরাকে জিজ্ঞেস করল, কি হয়েছে বলবে আমাকে? তোমার বিরুদ্ধে কোনো বাজে কথা আমি কারো মুখ থেকে শুনবো না। এসব আমার একদম সহ্য হবে না। যে বলবে তাকে আমি ছাড় দিয়ে কথা বলবো না। মুগ্ধ লীরার মাথা বুকে রেখে বলল, থাকলি বউ আমার এমন করে বলে কাউকে? কষ্ট পায় না মানুষ? লীরা রাগী গলায় বলে, আমার কষ্ট লাগে না বুঝি তোমাকে নিয়ে কেউ বাজে কথা বললে? মুগ্ধ কিছু বলল না আর। লীরা একটু চুপ থেকে বলল, আজকে আমার খোপার ফুল কোথায়, নাকি আনো নাই? এই রে, আজকে তো একেবারেই ভুলে গিয়েছি। লীরা এবার রেগেই গেল। মুগ্ধের বুক থেকে মাথা উঠিয়ে বলল, যাও, আর কথাই নেই তোমার সাথে, আডি আডি আডি। এই বলে লীরা গাল ফুলিয়ে মুখ ঘুরিয়ে নিল। মুগ্ধ ফুলের মালাটা লীরার খোপায় গুজে দিয়ে বলল, ফুলের জন্য ফুল আনতে ভুলে যাব, এটা কি হয়? সারাক্ষণ তো মাথায় ঘুরতে থাকো, কি করে ভুলি? লীরা মুগ্ধকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি তোমাকে ভীষণ। আমিও ভালোবাসি। স্ত্রীর যত্ন নেওয়ার মতো তৃপ্তি আর কোনোটিতেই নেই হয়তো। মেয়েরা সামান্য একটু জিনিসেই বড্ড অভিমানী হয়, আবার একটু ভালোবাসা পেলেই মোমের মতো গলে যায়। তাদেরকে ভালোবাসুন উজাড় করে এবং যত্ন নিন। বোমা, ও বোমা, বলছি কি আর কত বেলা অবধি ঘুমাবে? কথাটা বলছেন রাহিলা বেগম। ছেলে আর ছেলের বউয়ের ঘরের দরজায় টোকা দিচ্ছেন। দরজা খুলে দিয়ে বলল, কি হয়েছে মা? কি আর হবে, বেলা কত হলো সেদিকে কি আর তোর বউয়ের খেয়াল আছে? ওর শরীরটা খারাপ, তাই আজ উঠতে দেরি হচ্ছে। শরীর খারাপ? কি হয়েছে? মাথা ব্যথা আর জ্বর। সারা রাত তো বেচারি মাথা ব্যথার কারণে ঘুমাতে পারেনি। সকালবেলার দিকে চোখটা বুঝলো। তোর বউ সামান্য একটু মাথা ব্যথা, এজন্য কি আমরা সবাই না খেয়ে মরবো? বলছিলাম কি, দেখো না মা, একটু ম্যানেজ করতে পারো কি না? হায় আল্লাহ, এদিন দেখার বাকি ছিল আমার, এদিন দেখতে হলো আমাকে। আমার ছেলে ঘরে বউকে নিয়ে গল্প করবে, আর আমি কি নিয়ে অসুস্থ শরীর নিয়ে আগুনের কাছে গিয়ে তাদের জন্য রান্না করব। শুধু তো আজকের দিনটা মা, প্রতিদিন তো করা লাগে না, প্রতিদিন তো আফসানাই করে। ও, তুইও এবার এই কথা বললি যে তোর বউকে দিয়ে সব কাজ করায়, নিজে কোনো কাজে হাত দেই না? উফ মা, সব কথার উল্টো মানে বের করো কেন আমি বুঝি না। সকাল সকাল এগুলো ভালো লাগছে না। যাও, তুমি তোমার ঘরে যাও। মায়ের কথা কি আর ভালো লাগে বাবা? সারা রাত যে বউ পানি পড়া দিয়েছে, ওই পড়া পানির রিয়াকশন মায়ের উপর না দেখালে কি হয়? মা, তুমি কি শুরু করলে বলো তো? যাও, তোমাকে কিছু করতে হবে না, আমি হোটেল থেকে খাবার আনাচ্ছি। বউ সামান্য কিছু হলেই এখনকার ছেলেরা হোটেল থেকে খাবার আনতে চলে যায়। কত কি যে দেখবো। আর আমাদের সময় অসুস্থ শরীর নিয়ে কত কাজ করেছি, তার কোনো হিসাব নেই। কথাটা বলতে বলতে রাহিলা বেগম তার ঘরের দিকে চলে গেলেন। মাহমুদও এবার তার ঘরের দরজার সামনে থেকে ঘরের ভেতরে যেয়ে আফসানার কাছে বসল। আফসানার কপালে হাত দিয়ে দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে। এ কি আফসানা, তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, চল আমরা ডাক্তারের কাছে যাই। না, সামান্য এই জ্বরের জন্য ডাক্তারের কাছে গেছি শুনলে মা অনেক রাগারাগি করবেন। ছাড়ো তো মায়ের কথা, কি বলতে কি বলে সে, তার এখন সেই হুঁশ আছে নাকি? তুমি রেডি হও, রেডি হয়ে চলো ডাক্তারের কাছে। থাক না, আজ অন্য আরেকদিন যাব। না, আজ এক্ষুনি। তোমাকে ডাক্তার দেখিয়ে বাসায় রেখে আমি আবার অফিসে যাব। মাহমুদের জোরাজোরিতে আফসানা রেডি হয়ে গেল। তারা ডাক্তারের কাছে যাওয়ার জন্য বাসা থেকে বের হবে। তখনই মাহমুদের মা রাহিলা বেগম এসে বললেন, কি ব্যাপার, এখন কোথায় যাচ্ছিস তোরা? আফসানার গায়ে প্রচণ্ড জ্বর, এজন্য ডাক্তার দেখাতে যাচ্ছি। সামান্য একটু জ্বরের জন্য ডাক্তার দেখানোর কি মানে আছে বলতো? নাবা খেলে তো সেরে যায়। শুধু শুধু যাওয়া আসার জন্য এক গাদা টাকা খরচ, আর ডাক্তারের কাছে গেলেই এক গাদা ওষুধ লিখবে, 1000 খানেক টাকা ফিস নেবে। তার থেকে ভালো বাসায় থেকে নাপা খাক। দেখেছিলে আমি বলেছিলাম না যাব না?
আমাদের যাওয়া নিয়ে মা রাগারাগি করবে, কতগুলো কথা শোনাবে। আমি ঠিকই বুঝেছিলাম তুমি সবসময় আমার ছেলেকে আমার বিরুদ্ধে বিষিয়ে তোলো। আমি অনেক অসুস্থ মাহমুদ, আমার এসব ভালো লাগছে না, আমি ভেতরে গেলাম। এবার মাহমুদ তার মাকে বলল, মা তোমার সমস্যা কি? তুমি সব সময় এমন আচরণ করো কেন? এখন এসে এসব কথা বলাটা কি খুব দরকার ছিল? কথাটা বলেই মাহমুদ আফসানাকে নিয়ে বেরিয়ে গেল। এর কয়েক মাস পরের কথা। আফসানার একমাত্র ননদ লিজা এসেছে তাদের বাসায় বেড়ানোর জন্য। লিজা বিবাহিত, ওর স্বামীর সাথে শহরেই থাকে। বছরে 2-1 বার বাবার বাড়িতে বেড়াতে আসে। এবার লিজা আসার সময় তার ভাবি আফসানার জন্য 2টা স্বর্ণের দুল এনেছে। দুলগুলো দেওয়ার জন্য তার ভাবিকে ডাকলো। ভাবি, ও ভাবি, এদিকে আসো। জি আপু, কিছু বলবা? এই দেখো, তোমার জন্য 2টা স্বর্ণের দুল এনেছি, কেমন হয়েছে? অনেক সুন্দর। তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, অনেক। আচ্ছা, দুলগুলো এবার থেকে সব সময় পরে থাকবে, সুন্দর লাগবে। আচ্ছা আপু। আপু, আমি চুলের তরকারি বসিয়ে দিয়ে এসেছি, যে দেখি না হলে পুড়ে যাবে। আচ্ছা যাও। লিজার মা রাহিলা বেগম দরজায় দাঁড়িয়ে সম্পূর্ণ বিষয়টা দেখলেন। তারপরে এসে তার মেয়েকে বললেন, কি দরকার ছিল বলতো ওই মেয়েটাকে সোনার দুল দেয়ার? দিয়েছি তো কি হয়েছে? আর ওই মেয়েটা বলছো কেন? ও তোমার ছেলের বউ। ওই হলো ছেলের বউ, তবুও তো পর। মা, তোমার চিন্তাধারা দেখছি অন্যান্য শাশুড়িদের মতো। তোমরা কেন ছেলের বউকে আপন করতে পারো না এটা বুঝি না। তোমার বোঝা উচিত, তুমি যখন অসুস্থ থাকবে তখন ভাবি তোমার পাশে থাকবে, তোমার সেবা যত্ন সে করবে। আমি চাইলেও আমার সংসার ফেলে আসতে পারবো না। আর তোমার মতো একই আচরণ ঠিক আমার শাশুড়িও করে। তুমি যদি পরের মেয়েকে আপন করতে না পারো, তাহলে পর কেন তোমার মেয়েকে আপন করবে? চিন্তাধারা বদলাও মা। লিজের কথাগুলো শুনে তার মা রাহিলা বেগম মাথা নিচু করে রইলেন। বোঝা যাচ্ছে তিনি তার ভুল বুঝতে পেরেছেন। পরের মেয়ে কখনো নিজের মেয়ে হয় না, এই ধারণা ভুল। আমরা এই ধারণা থেকে বেরিয়ে আসি আর বাড়ির বউকে ভালোবাসি, কারণ ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। বাবু তো এবার ক্লাস 5-এ উঠবে, ওর জন্য একটা ভালো টিচার রাখবো ভাবছি। তুমি যথেষ্ট, আর কোনো টিচারের দরকার নেই ওর। 5-এর সমাপনী পরীক্ষা, আমি কোনো রিস্ক নিতে চাই না। কিসের রিস্ক? এত বছর ধরে তুমিই তো পড়াচ্ছ, কখনো রেজাল্ট খারাপ হয়েছে? তবুও তো আরও ভালো প্রিপারেশনের দরকার আছে। কোনো দরকার নেই, টিচার ফি আমি তোমাকে দেব, তুমি আমার বাবুকে পড়াবে। ইংলিশে মাস্টার্স করেছো তুমি, তবুও জব না করে আমার সংসার সামলাচ্ছ। স্যালারি দিতে হলে আমি তোমাকেই দিব। তো বলুন ম্যাম, কত হলে আপনি আমার মেয়েকে পড়াবেন? শিলা হেসে ফেলল। ঠিক আছে, তোমার খুশি, যা ইচ্ছে দিও। শিলার মাহিনের 12 বছরের সংসার। মায়ের পছন্দেই বিয়ে করেছিল মাহিন। প্রথম প্রথম শিলা খুব ভয় পেত মাহিনকে, কিন্তু ধীরে ধীরে তারা দুজন বন্ধু হতে শুরু করলো। মাহিনের ব্যবহারের প্রতি মুগ্ধ হয় শিলা। অফিস থেকে ফেরার সময় এখনও সে শিলার জন্য ফুল নিয়ে ফেরে। বাসার কাজে টুকটাক যা পারে হেল্প করে সে। শিলার হাত খরচের জন্য প্রতি মাসে এক্সট্রা অ্যামাউন্ট ধার্য করেছে মাহিন। প্রতি মাসে মায়ের হাতে কিছু টাকা আর স্ত্রীর হাতে কিছু টাকা দেয় সে, যেন তারা সেটা নিজেদের কাজে খরচ করতে পারে। তাদের একটাই মেয়ে সামিহা, 4-এর বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে তার। সামিহার পড়া নিয়েই আলোচনা হচ্ছিল এতক্ষণ। শিলা সামিহাকে পড়ানো শুরু করলো। প্রতি মাসে তাকে 5,000 করে স্যালারি দিতে লাগলো মাহিন। এভাবেই 1 বছর কেটে গেল। এদিকে সামিহার সমাপনীর রেজাল্টের দিন ঘনিয়ে আসলো। আজ তো সামিহার রেজাল্ট বের হবে, আমার ভয় হচ্ছে। আরে ধুর, ভয় কিসের? ইনশাল্লাহ তোমার মেয়ে ভালোই করবে। কিছুক্ষণ পর রেজাল্ট পাবলিশ হতেই সামির স্কুল থেকে কল করলো তার টিচার। তিনি জানালেন সামিহা ফার্স্ট হয়েছে পুরো জেলায়। ফোন রেখে শিলা খুশিতে কান্না করে দিল। কি হয়েছে, ফেল? না, সামিহা পুরো জেলায় ফার্স্ট হয়েছে। দেখলেন ম্যাম, আমি তো আগে বলেছিলাম টিচার হিসেবে আপনি বেস্ট। এই বলে সে শিলার মাথায় হাত বুলিয়ে দিয়ে কংগ্রেচুলেশন জানায়। শিলার শাশুড়ি এসে বললেন, জলদি গিয়ে মিষ্টি কিনে আন। ন্যাপোলিয়ন বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। হাউসওয়াইফ বলেই তাকে অবহেলা না করে হাজব্যান্ড যদি তার প্রাপ্য সম্মানটুকু স্ত্রীকে দেয়, তখন সেই সংসারে উন্নতি আপনা আপনি ধরা দেয়। কোনো নারী যদি নিজের সংসারের কথা ভেবে চাকরি না করে, সংসারকে পেশা হিসেবে নেয়, তবে তাকে উচিত তার প্রাপ্য সম্মানী দিয়ে আর উৎসাহিত করা।
7 মাসের অন্তঃসত্ত্বা লীরা সারাদিন বাসায় একা একা থাকে। কাজের মেয়ে স্বপ্না ভারী কাজগুলো করে। স্বামী স্ত্রী দুজন শহরের একটা ফ্ল্যাটে থাকে। লীরার স্বামী মুগ্ধ সারাদিন থাকে অফিসে, আর লীরা বাসায় একা একা সময় কাটায়, সংসারের টুকটাক ছোটোখাটো কাজকর্ম করে। কিন্তু আজকাল লীরার শরীরটা খুব ভালো যাচ্ছে না। বিকেলে লীরা শুয়েছিল বিছানায়, এমন সময় পাশের বাসার ভাবি খাদিজা আসলো। কাজের মেয়ে স্বপ্না গিয়ে দরজা খুলল। খাদিজা এসে লীরার পাশে বসল। খাদিজা লীরার পেটের দিকে আর মুখের দিকে তাকিয়ে বলল, লীরা ভাবি, আপনার তো 7 মাস হয়ে গেল, কখন কি যে হয়ে যায় তা তো বলা যায় না। ভাইয়াকে বলেন না কেন অফিস থেকে ছুটি নিয়ে আপনার সাথে সাথে থাকতে? লীরা হাসি মুখে বলে, কেন ভাবি, ভারী কাজগুলো করার জন্য তো স্বপ্না আছেই, আমার দেখাশোনা করছে মেয়েটা, আমার তো কোনো অসুবিধা হয় না। খাদিজা মুখ ভেটকিয়ে বলল, ইস, কত দেখেছি এসব নামের কাজের মেয়েদেরকে। এরা বাসায় চুরি করে, জিনিসপত্র নষ্ট করে, আর ভুল ওষুধপত্র খাওয়ায় মাঝে মাঝে, কারণ ওরা অশিক্ষিত। আর তাছাড়া স্বামী পাশে থাকা আর কাজের মেয়ে পাশে থাকা অনেক তফাৎ, কোথায় কি? লীরা মুচকে হাসে। এভাবে কেন বলছেন ভাবি? স্বপ্ন আমার বোনের মতো, ও আছে বলেই তো আমার সময় কেটে যায় সুন্দরভাবে, আমার যথেষ্ট খেয়াল রাখে, এটা ওটা বানিয়ে দেয় খাবারের জন্য। আর স্বপ্ন অশিক্ষিত নয়, আমি ওকে রোজ পড়াই, স্কুলে না গেলেও ও মোটামুটি সব পড়তে পারে। আর বড় কথা হচ্ছে স্বপ্না আমাদের বাসায়ই থাকে, চুরি করে জিনিসপত্র কোথায় নিয়ে যাবে? আমার বাসার জিনিস আমারই থাকবে। আপনি এসব বিষয়ে মন্তব্য না করলে ভালো হয়। খাদিজা রেগে গিয়ে বলল, আপনার ভালোর জন্য বলছিলাম ভাবি, ভাই পাশে থাকলে আরো সুবিধা হতো আপনার। আর আপনি তো। খাদিজা কথা শেষ করার আগেই লীরার বমির বেগ